নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন জায়গায় গণজমায়েত, ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় মানুষের ঢল, 4 গ্রাম লকডাউন। পাঁচ কোটি মানুষকে খাদ্য দেবে সরকার, দেশের ইতিহাসের সংক্ষিপ্ত অধিবেশনে প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দের পরিকল্পনা। আগাম 3 বছর পর্যন্ত কিভাবে এই অর্থনীতিকে গতিশীল রাখা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা পরিকল্পনা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো 2000, আরও 9 জনের মৃত্যু, বিশ্বজুড়ে প্রাণহানি 1.5 লাখেরও বেশি। করোনা শনাক্তে পিসিআর পদ্ধতির ফল নিয়ে সংশয়, ঝুঁকি নিয়ে মাঠে পুলিশ, আক্রান্ত বাহিনীর 60 সদস্য। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি ওয়াফিফ রহমান। পণ্যের নির্ভুল ওজন পেতে ব্যবহার করুন আরএফএল ডিজিটাল ওয়েইং স্কেল, আস্থার মাপকাঠি। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে অর্ধেক দেশ লকডাউনে। নির্দেশনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে বেশ কিছু স্থানে লক্ষ্য করা গেছে বিশাল জনসমাগম। ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের ঘটনা ঘটেছে এরই মধ্যে। এই ঘটনার পর থেকে 4টি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, সবাই সচেতন না হলে ভয়াবহ পরিস্থিতি ঘটতে পারে। চলমান সংকটে এমন গণজমায়েতের ছবি বিস্ময়করই বটে। অদৃশ্য অণুজীব করোনার ভয়াল থাবা মোকাবিলায় যখন বারবার সামাজিক দূরত্ব রাখতে বলা হচ্ছে, তখন অনেক স্থানেই তা উপেক্ষিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানুষের এমন ঢল যেন তারই প্রমাণ। লকডাউনের মধ্যে মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন লাখো মানুষ। মাঠে জায়গা না হওয়ায় দাঁড়িয়েছেন ঢাকা সিলেট মহাসড়কের অন্তত 2 কিলোমিটার জুড়ে। পরে করোনা থেকে মুক্তি পেতে অংশ নেন বিশেষ মোনাজাতেও। গণজমায়েতের এই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় আলোচনা সমালোচনা। এই ছোট্ট করে জানাজা হোক তাও চাইছিলাম, কিন্তু এরপরও আমাদের অজান্তেই নিজেদের ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে মানুষ নিজের থেকে জমা হয়ে গেছে। এই ধরনের সভা সমাবেশ এবং জানাজা সবাইকে এড়িয়ে চলা উচিত। তাদের অসাবধানতা এবং অসচেতনতার কারণে কিন্তু একটা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটা বড় বিপর্যয়ের দিকে আমি মনে করি যে আমরা ধাবিত হলাম। গণজমায়েত না করার যে সরকারি নির্দেশনা রয়েছে এবং সারা পৃথিবীতে যেটা অনুসরণ করছে, সেই বিষয়গুলো সম্পর্কে তাদের সাথে যোগাযোগ করি, আলাপ আলোচনা করি এবং তারা যেন সেই বিষয়টা মেনে চলে, সেই জন্য তাদেরকে বারবার আহ্বান করি। পাশাপাশি আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা মাইকিং করেছি যাতে কোনো গণজমায়েত না হয়। সামাজিক দূরত্ব ভঙ্গের নজির আছে আরও। ত্রাণের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। প্রশাসনের কঠোর বিধিনিষেধও আটকাতে পারেনি তাদের। করোনার সংক্রমণ ঠেকাতে প্রশাসনের নির্দেশনা মানা হচ্ছে না দেশের বেশিরভাগ স্থানেই। আমরা তো আর না খেয়ে থাকতে পারি না, তবে লকডাউনকে আমরা সমর্থন করি এবং এটাকে আমরা মেনেই চলি। একটু ব্যাংকে যাবো, টাকা শেষ হয়ে গেছে, উঠাবো, এই জন্য আইছি। ঘরে থাকতে হবে, সচেতন নাগরিক হিসাবে সরকারি নির্দেশ পালন করতে হবে। এটা নির্দেশ না শুধু, এটা সবার জন্য কল্যাণকর। গুরুত্বপূর্ণ জেলা ও করোনা সংক্রমণ বিবেচনায় সারা দেশের অর্ধেকের বেশি জেলায় চলছে লকডাউন। বলা হচ্ছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। নাদিম হোসেন, চ্যানেল 24। করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ছাড়া অন্য উন্নয়ন প্রকল্পের টাকা খরচ করা হবে। একাদশ সংসদের 7ম অধিবেশনে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের 5 কোটি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। নিয়ম রক্ষার করোনা পরিস্থিতিতেও ডাকা হয় এই অধিবেশন। বিরল ইতিহাসের মুখোমুখি হলো জাতীয় সংসদ। করোনা ভাইরাস প্রতিরোধে সঙ্গ নিরোধের কালে মাত্র 1.5 ঘন্টা স্থায়ী হলো একাদশ সংসদের 7ম অধিবেশন, যা দেশের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত।
মাননীয় সদস্যবৃন্দ, করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত এই বিশেষ সংকটময় পরিস্থিতিতেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন আহ্বান করা হয়েছে। নিয়ম রক্ষার এই অধিবেশনে প্রথা মেনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। স্পিকারের পরামর্শে যা পরিণত হয় সমাপনী ভাষণে। প্রধানমন্ত্রী জানান, করোনাকালে সাধারণ মানুষকে রক্ষায় উন্নয়ন প্রকল্প কাটছাঁট করে টাকা নেবে সরকার। আমাদের অনেক উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেগুলি এক্ষুনি সমাপ্তি না করলেই চলে, আমরা সেই অর্থগুলি সাশ্রয় করা এবং সেগুলি জনগণের কল্যাণের জন্য এখন কাজে লাগে। অর্থাৎ এই দুর্ভিক্ষে যদি বিশ্বব্যাপী হয়ও, আমার দেশের মানুষ যেন দুর্ভিক্ষে কখনো কবলিত না হয়, সেটা মাথায় রেখে আগাম 3 বছর পর্যন্ত কিভাবে এই অর্থনীতিকে গতিশীল রাখা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা পরিকল্পনা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাননীয় স্পিকার, বিশেষ পরিস্থিতিতে কম সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে এই অধিবেশনে সংসদ নেতা জানান, অন্তত 5 কোটি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা আরও 50 লক্ষ রেশন কার্ড করে দেব। তাতে আগে 50 আর আরও 50 করলে প্রায় 1 কোটি কার্ড, অর্থাৎ 1 কোটি কার্ড, অর্থাৎ একটা পরিবার যদি 4 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট হয়, তো আপনারা মনে করেন যে প্রায় 5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চলায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আসলে আমাদের দেশের মানুষ সাহসী হতে তো একটু বেশি সাহসী হয়ে গেছে। তাদেরকে বলা হয় আপনারা ঘরে থাকেন, এখন কেউ যদি ঘরে না থেকে, এখন বউ নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেল শিবচর থেকে যে টুঙ্গিপাড়া যে হাজির, বাস করোনা ভাইরাস টুঙ্গিপাড়া পর্যন্ত পৌঁছায় গেল। স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা, যেটা বারবার ঘোষণা করা হচ্ছে, যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে, সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। অধিবেশনের শেষ ভাগে গত 2 মাসের মারা যাওয়া সংসদ সদস্য, দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও করোনা ভাইরাস মহামারীতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সংসদ সদস্যরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছেড়ো না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন আরও 9 জন। সব মিলিয়ে এ পর্যন্ত 84 জন মারা গেলেন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 2114 জনের। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন 306 জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজও প্রাণ গেছে 4 জনের। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর 42তম দিন পার করল দেশ। এদিন আইডিসিআর এর নমুনা পরীক্ষা আগের দিনের চাইতে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 2114টি, যার মধ্যে শনাক্ত হয়েছে 306 জন। মারা গেছে 9 জন, আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 21,191টি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2000, আর প্রাণ গেছে 84 জনের। আমাদের গত 24 ঘন্টায় সর্বমোট সংক্রমণের সংখ্যা 306, যা এই যাবৎকালে সংক্রমণের সংখ্যা 2144। সর্বমোট মৃত্যুর সংখ্যা 9, এ যাবৎ সর্বমোট মৃত্যুর সংখ্যা 84, এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 8 জন। নতুন করে যে 9 জন মারা গেছে তাদের মধ্যে 60 বছরের বেশি 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন। অপরজনের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রোগী 2144 জন হলেও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাত্র 564 জন। জেলা ভিত্তিক তথ্যে দেশের সবচাইতে বেশি 32% আক্রান্ত রাজধানী ঢাকায়, এরপরেই নারায়ণগঞ্জ ও গাজীপুর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আরও বেশি পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংযোজিত হয়েছে নতুন ল্যাব। যশোর জেলা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে, যেমন ঝিনাইদহ, নড়াইল, এইসব জেলা থেকে এখন যেগুলো নমুনা সংগৃহীত হবে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজও কয়েকজনের প্রাণ গেল। গোপালগঞ্জের হরিদাসপুর এলাকায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন 1 জন। এছাড়া রাজশাহী, ফরিদপুর ও সিলেটে মারা গেছে আরও 3 জন।
আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,54,350 জনে। আক্রান্ত প্রায় 22.5 লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,69,000-এর বেশি মানুষ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু যুক্তরাষ্ট্রে। গত 24 ঘন্টায় দেশটিতে 30,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, আর যুক্তরাজ্যে প্রাণহানি ছাড়িয়েছে 15,000। গত একদিনে প্রাণ হারায় 888 জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় আরও 6 জন সহ মৃত্যুবরণ করেন 123 বাংলাদেশি। ইতালির সান পাওলো হাসপাতালের নার্স ক্রিস্টিনা সেতেব্রেস্তের পুরো সময় কাটে করোনা রোগীদের সাথে। কাজের ফাঁকে সহকর্মীদের সাথে খাবার খান, আবার নামতে হয় করোনা যুদ্ধে। ছোঁয়াচে রোগের সাথে যুদ্ধ, তাই নিজেকে আইসোলেশনে রাখতে হচ্ছে। 2 মাসের বেশি সময় ধরে আমার পরিবারের সদস্য ও ছোট মেয়েটাকে দেখতে পাই না। ওকে নানির বাড়ি পাঠিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো মানুষের নাম। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের অভাব প্রকট হচ্ছে। এসবের মধ্যেই ভাইরাসটি চীন ইচ্ছা করে ছড়িয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। দেশটির প্রেসিডেন্টের দাবি, চীন প্রকৃত প্রাণহানির সংখ্যা গোপন করছে। প্রতি রাতেই শুনছি আমাদের দেশে প্রাণহানি সবচেয়ে বেশি, তবে মৃতের সংখ্যায় শীর্ষে থাকা উচিত চীনের। তারা উহানের মৃতের সংখ্যা হঠাৎ করে বাড়িয়েছে। অন্য প্রদেশগুলোর অবস্থাও আসলে এরকমই। স্পেন ও ফ্রান্স মৃত্যুপুরী। প্রাণহানির সংখ্যা কিছুটা ওঠানামা করলেও নিয়ন্ত্রণে আসেনি। স্পেনের শীর্ষ স্পোর্টস মেডিসিন হাসপাতাল ক্লিনিকা সেন্ট্রো এখন করোনা চিকিৎসা কেন্দ্র। যুক্তরাজ্যে আক্রান্ত লাখ ছাড়িয়ে যাওয়ার পর থেকেই চিকিৎসা নিয়ে নতুন করে ভাবছে কর্তা ব্যক্তিরা। সংকট দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা পোশাকের। সরকারি অনেক প্রতিষ্ঠানে বানানো হচ্ছে অস্থায়ী হাসপাতাল। আর্জেন্টিনাতে টেকনোপলিস পার্কে বানানো হয়েছে 2,500 শয্যার অস্থায়ী হাসপাতাল। করোনায় আক্রান্ত যেসব রোগী প্রায় সুস্থ হওয়ার পথে, তাদের রাখা হবে এই হাসপাতালে। প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের পাশাপাশি বাড়ছে প্রাণহানির সংখ্যা। পাকিস্তানে প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম হলেও ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। লিপ্টন কুমার, চ্যানেল 24। বাংলালিংক ইন্টারনেটে ঘরে বসে 100% বোনাস, 108 টাকায় 8 জিবি, 129 টাকায় 12 জিবি। বাংলালিংকের বন্ধ সিম চালু করলে 49 টাকায় 5 জিবি নেওয়া যাবে যতবার খুশি। ডায়াল *121*200#। ঘরে বসে টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি। টিভির চেয়েও বেশি। পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর পদ্ধতিতে নির্ণয় করা হচ্ছে কোভিড-19, কিন্তু এই পদ্ধতির ফল নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আইইডিসিআর বলছে বিষয়টি অস্বাভাবিক নয়, তবে এখনও কোনো অভিযোগ পাননি তারা। বিশিষ্ট চিকিৎসক এবিএম আবদুল্লার পরামর্শ, ফলাফল নিয়ে কারো সন্দেহ হলে আবারও পরীক্ষা করিয়ে নিতে পারবে। শামীমা সুলতানার রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় এখনো টালমাটাল গোটা বিশ্ব। বাংলাদেশেও দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নতুন বিতর্ক উস্কে দিয়েছে শনাক্তকরণ পরীক্ষার ফলাফলের সঠিকতা। এমন বিভ্রান্তির বিষয় উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন চিকিৎসকের স্ট্যাটাসে। একজন আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করায় 11 এপ্রিল তাকেও পরীক্ষা করে 3 দিন পরে করোনা আক্রান্ত হিসেবে রিপোর্ট দেওয়া হয়। এরপর তার স্বামীকেও বলা হয় পরীক্ষা করাতে। তবে কৌতূহলবশত 4 দিনের মাথায় আবারও পরীক্ষা করালে এবার ফলাফল আসে উল্টো। আমি যে হেলথ কমপ্লেক্সে চাকরি করি, ওখান থেকে এটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হচ্ছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। ওখান থেকে আমার ফার্স্ট পরীক্ষাটা আসে। যেদিন আমি সকালে রিপোর্ট পাই, ওই দিন দুপুরে আমি আবার স্যাম্পল দেই। এটার রিপোর্টটা আমরা গত কালকে সন্ধ্যায় পাই, এটা নেগেটিভ আছে। সিভিল সার্জন স্যার ফোন দিলেন আমাদেরকে, ফোন দিয়ে বললেন যে লোকাল প্রশাসন থেকে একটু প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে আমাদেরকে ওখানে রাখা যাবে না। স্যার আমাদেরকে ফোন করে বললেন যে আপনারা একটা কাজ করেন, আপনারা যদি বাসায় থাকেন আপনারা সোশ্যালি অনেক হ্যারাসড হবেন বা মেন্টালিও আপসেট হয়ে যাবেন। আপনারা এক কাজ করেন, আপনারা ফ্যাসিলিটিতে চলে যান, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু কেন এমন হয় তার একটি ব্যাখ্যা দিলেন ভাইরোলজিস্টরা। বলেন পিসিআর পদ্ধতিতে সমস্যা নেই। এই টেস্টটা
সেন্সিটিভিটি স্পেসিফিসিটি তো দুটাতেই 100%। স্যাম্পল যদি আপনি ঠিক মতো নেন এবং স্যাম্পল ক্যারি করার সময় যদি ঠিক মতন কোল্ড চেন মেনটেন করেন এবং স্যাম্পল ডেলিভারি যদি ল্যাবরেটরিতে ঠিক মতন হয়, যে এই স্যাম্পলটা টেস্ট করবে তিনি যদি সেই স্যাম্পলটা ঠিক মতন মেশিনে উপস্থাপন করেন এবং মেশিন যদি ঠিক মতো চালানো হয়, তখন এই রেজাল্টটা যেটা হবে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর মেনে টেস্টটা করা হলো। অনেক কারণেই কিন্তু এরকম আপনার দ্বিমুখী ফলাফল আসতে পারে যদি সঠিকভাবে আপনার সঠিক সময়ে যদি সেই স্যাম্পলটা কালেক্ট না হয়, বা বায়োলজিক্যাল কারণেও কিন্তু এটা হতে পারে। সুতরাং এটাকে আমরা ইনএকুরেসি ধরব না। আইইডিসিআর বলছে পরীক্ষায় ত্রুটির কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে তারা পায়নি, তবে এটা অস্বাভাবিক কিছু না। অফিসিয়ালি কোনো ক্লেম কেউ করে নাই এখন পর্যন্ত। সবচেয়ে বেশি ভাইরাস ডিটেকশন হবে যখন আমরা ব্রঙ্কিও অ্যালভিওলার ল্যাবেজ নেব, যেটা সবার পক্ষে সম্ভব না। যারা শুধুমাত্র ইনটিউবেটেড পেশেন্ট তাদের জন্য এটা সম্ভব। মানে সেকেন্ড সবচেয়ে ভালো যেই নমুনাটা সেটা হচ্ছে ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব। আমাদের ফিল্ড লেভেলে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে এই পর্যন্ত, তাদেরকে এই ট্রেনিং দেওয়া হয় নাই। আমরা এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল নেজাল সোয়াব এবং আরেকটা হচ্ছে থ্রোট সোয়াব। সবচেয়ে কম সেনসিটিভ বা সবচেয়ে কম ফলাফল পাবেন যদি আমরা শুধু থ্রোট সোয়াব নিই। ফলাফল নিয়ে সন্দেহ হলে আইইডিসিআর এর মাধ্যমে আবারও পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। সবচেয়ে ভালো হয় আরেকবার চেক করে দেখলে আর কি, কারণ না হলে অনেক সময় কনফিউশন হতে পারে, সুতরাং আবার রিচেক করতে পারে। তারা যদি কনফার্ম হয় তাহলে তারা আইইডিসিআর এর সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে কোনোভাবেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। করোনা মোকাবেলায় দেশ জুড়ে সাহসী ভূমিকায় পুলিশ। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে খাবার সহায়তা সব কিছুতেই এগিয়ে আসছেন তারা। কিন্তু এরই মাঝে করোনায় আক্রান্ত হয়েছেন বাহিনীটির অন্তত 60 জন সদস্য। সামাজিক দূরত্ব নিশ্চিতে আরও কঠোর হবার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার রাশেদ নিজামের রিপোর্ট। বিশ্বের বড় বড় দেশকে নাড়িয়ে দেয়া করোনার আঘাতে নাকাল বাংলাদেশও। সরকারের দাবি, নানা পদক্ষেপে দেশে এখনও আয়ত্তের মধ্যেই বিশ্বব্যাপী লাখো মানুষের প্রাণ কেড়ে নেয়া ভয়ঙ্কর এই অণুজীব। দুর্যোগ মোকাবেলায় পুলিশের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মাঠে তৎপর তারা। নিরাপত্তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আক্রান্তদের হাসপাতালে নেয়া, লকডাউন মানতে বাধ্য করা সহ নানা মানবিক কাজে সামনের সারিতে বাহিনীটি। পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই এসব কাজ করতে গিয়ে এরই মধ্যে করোনায় আক্রান্ত অনেক পুলিশ সদস্য। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশে, এরপর গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুর সহ অন্যান্য ইউনিটেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। পুলিশের যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সবগুলো হসপিটালে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। পর্যাপ্ত কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের চিকিৎসাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের আয়োজন রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে আইইডিসিআর এর নির্দেশনা মতে যদি তাদেরকে অন্য কোথাও উন্নততর চিকিৎসার জন্য স্থানান্তর করতে হয় সে বিষয়টি আমরা করব। তাদের সব ধরনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য বলছে প্রায় 150 জন পুলিশ এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ছাড়পত্র পেয়েছেন প্রায় 300 জন। প্রান্তিক পর্যায়ের পুলিশ সদস্যদের আশঙ্কা, গাদাগাদি করে ব্যারাকে থাকা, পর্যাপ্ত সুরক্ষা না পেয়েও দায়িত্ব পালন করায় আগামীতে আরও অনেকেই আক্রান্ত হতে পারেন। এই যখন অবস্থা, তখন সামাজিক দূরত্ব নিশ্চিতে আরও কঠোর অবস্থানে ডিএমপি। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকের পরদিন সকাল থেকেই মাঠে পুলিশ সদস্যরা। মানুষজন যাতে সামাজিক দূরত্বটা মানে এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আরেকটু কঠোর অবস্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সারা শহরে আজকে পুলিশের পর্যাপ্ত চেক পয়েন্ট বসানো হয়েছে এবং থানায় বলে দেওয়া হয়েছে যে থানার থেকে অলিগলিতে ঘুরবে, ঘুরে যেখানে যাদের পাবে ধাওয়া দিয়ে তাদের ঘরে ঢুকাই দিতে। স্বাস্থ্যমূলক তো প্রতিদিন আমরা মানে 1 শতাধিকের উপরে মানুষজনকে জরিমানা করতেছি, আমাদের ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা জরিমানা করতেছি। যদিও রাজধানীর অনেক এলাকায় ছিল ঢিলেঢালা ভাব, নগরবাসীর দাবি জরুরি কাজে বের হচ্ছেন তারা। যদিও পুলিশ বলছে প্রয়োজন ছাড়াও অনেকেই ভিড় জমাচ্ছেন বাইরে।
প্রয়োজনে বের হয়েছি, আমার মানে ওয়াইফ একটু অসুস্থ, তো ওকে দিয়ে আসলাম, আমার বাসায় চলে যাচ্ছে এখন ওয়াশ করে। দেশি মুড়ি পাওয়া যায় না, মুড়ি নিয়ে আসলাম। এখন আপনার দেশি মুড়ি খাইতে রমজান মাস আসছে, বাসায় বসে তো খাওয়াতো, রমজান মাস বাসায় খাইতে হইব না। আমরা মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আর যারা বুঝতেছে না, বেশ করে যারা গাড়ি নিয়ে আসতেছে তাদেরকে আমরা মামলা করতেছি। এই অবস্থায় মানুষের ব্যক্তিগত সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী, সাউন্ড প্রুফ, হিট প্রুফ, ওয়াটারপ্রুফ, গুণে মানের সেরা, দামেও সাশ্রয়ী। এন মোহাম্মদ উড প্লাস্টিক কম্পোজিট ডোর, রাজার রাজা, দরজার রাজা, সাধ্যের মধ্যে ভালো দরজা। বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। এখনও কারণে অকারণে ঘরের বাইরে মানুষ, এজন্য রাস্তার মোড়ে মোড়ে ছিল চেকপোস্ট। এদিকে রমজান ঘিরে বাজারে চালানো হয়েছে অভিযান। এ সময় বেশ কয়েকজন দোকানিকে জরিমানাও করা হয়। রাজধানীতে ঢোকার যে কয়েকটি এন্ট্রি পয়েন্ট আছে তার মধ্যে গাবতলীর এই পয়েন্টটি অন্যতম। অন্যান্য পয়েন্টের মতো এই ঢোকার পয়েন্টটিতেও রয়েছে পুলিশের কড়া নজরদারি। কিছু কিছু লোক প্রয়োজনে বের হচ্ছে, আবার অনেক লোকের বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে আর কি। আমরা যাদের কাছে কিছু পাচ্ছি না তাদেরকে আমরা ফাইন করতেছি। যারা ঢুকছেন তারা কিন্তু সামাজিক দূরত্ব মেনে ঢুকছেন না, এরকমই একটি ট্রাককে জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে আমরা দেখতে পেয়েছি ট্রাকের ভেতরে গাদাগাদি করে মানুষজন কিন্তু রাজধানীতে আসছে। একটু দূরত্ব বজায় রেখে বসা উচিত ছিল, আপনারা কি মনে করেন এটা উচিত ছিল না? যে বসা উচিত ছিল। তাহলে বসেন নাই কেন? স্যার বসার তো জায়গা কম, এই জন্য বসতে পারি। কি কাজে ঢাকায় ঢুকতেছেন? মাল নিয়ে ঢুকতেছি। দুপুর 1টা পর্যন্ত রাজধানীর সব মুদি এবং কাঁচা বাজার খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আর রাজধানীর প্রতিটি বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি বাজারেই ছিল ক্রেতা এবং বিক্রেতাদের উপচে পড়ার ভিড়। যে অবস্থা ঠেলাঠেলি করে একজন আরেকজনের ঘাটের পথে যে উঠতেছে, এটাকে বাজার তো একটু মানুষ একটু ডিস্টেন্স রাখে, সেটা তো রাখতেছে না কেউ। সবাই প্রয়োজনে আসছে, অপ্রয়োজনীয় লোক খুব কমই দেখতেছি। বিক্রেতারা বলছেন অনেকটা পেটের দায়েই বাজারে এসেছেন তারা, তবে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্রি করছেন তাদের পণ্য। বাজার তো আমি দোকানদারি করি, আসতেই হবে, পেটের দায় আসতেই হবে। কোনো ব্যাংক ব্যালেন্স নাই, গরিব মানুষ, পেটের দায় ভাই দোকানে বেশি। রমজান উপলক্ষে বাজার মনিটরিং এ নেমেছে ভোক্তা অধিকার আইন। প্রতিটি বাজারে বাজারে গিয়ে দেখছেন পণ্যের দাম, যারা পণ্যের দাম বেশি রাখছেন জরিমানা করা হচ্ছে তাদের। রমজানকে কেন্দ্র করে আপনারা জানেন খেজুর সহ আরো আনুষঙ্গিক কিছু বিষয় যেগুলো এই সময় যে বাড়তি একটা কাটতি থাকে, সেগুলোর বাজার স্থিতিশীল আছে কিনা আমরা দেখছি। এছাড়া পুরো রাজধানী জুড়েই টহলে ছিল সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। করোনাকালে পোশাক খাতে চাকরি হারিয়েছেন 47% কর্মী, আর 37% পরিবার এই মুহূর্তে শুধু ভাত, ডাল আর আলু খেয়ে বেঁচে আছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। আর এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে অর্থনৈতিকভাবে সবচেয়ে নাজুক অবস্থায় নিম্ন মধ্যবিত্তরা। যত দিন যাচ্ছে তত দুশ্চিন্তায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত আর ভাসমান মানুষ। এর মধ্যে টুকটাক আয় করে বেঁচে চলা নিম্ন মধ্যবিত্তরা রয়েছে সবচেয়ে বাজে অবস্থায়। আয় নেই, তবুও কোনো ধরনের সহযোগিতার বাইরে তারা। বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, মানুষ সঞ্চয় হারাচ্ছে, বাধ্য হয়ে সম্পদ বিক্রি করছে এবং অনেকেই কিন্তু দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে। আর্থিক সহায়তা বা এই খাদ্য বিতরণ কর্মসূচির ভিতরে প্রকাশ্যভাবে সামাজিক লজ্জায় যুক্ত হতে পারেন না। নিম্ন মধ্যবিত্ত এখন খুবই কষ্টের ভিতরে এই মুহূর্তে রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বলছে, সমাজে যে বৈষম্য আছে তা আরও প্রকট হবে। তাদের অভিমত, শহর থেকে গ্রামে কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সেনাবাহিনী ব্যবহার করা উচিত। মাঠ পর্যায়ে এই কৃষি উদ্যোক্তাদের কাছ থেকে ফসল শহরে, বিশেষ করে ঢাকায় নিয়ে আসার জন্য একটি পরিবহন চ্যানেল ব্যবস্থা করা দরকার। সম্ভব হলে সেনাবাহিনীকে ব্যবহার করে একটি কনভয়ের মাধ্যমে এইগুলিকে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় সরবরাহ করার জন্য ব্যবস্থা করার কথা আমরা প্রস্তাব করছি।
এদিকে পোশাক শ্রমিক, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও হিজড়া সহ প্রান্তিক বিভিন্ন জনগোষ্ঠীর উপর করোনা ভাইরাসের প্রভাব নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ হেলথ ওয়াচ। বলা হয়, স্বাস্থ্যকর্মীরা এখনও পিপিইর সংকটে ভুগছেন। যারা প্যান্ডেমিকের ঠিক আগে চাকরি করছিল তাদেরকে যখন জিজ্ঞেস করেছে যে তারা এই মুহূর্তে কাজ করছে কিনা, তো তাদের মধ্যে 47% বলেছে যে এই মুহূর্তে তারা এই কোনো রকম কাজের সাথে জড়িত না। উভয় প্রতিষ্ঠানের নিম্ন আয়ের মানুষদের খাবার ও আর্থিক সহায়তা বাড়ানোর সুপারিশ করেছে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতি, ফিরে আসছি একটু পর। আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন রাত 10টার খবর। সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কায় দ্রুত ধান কেটে নিতে বলেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 72 ঘন্টা ও পরবর্তী কয়েকদিন সুনামগঞ্জ জেলা ও ভারতের মেঘালয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য করোনা স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধান কাটার কাজে অংশ নিতে অনুরোধ জানানো হয়। এবার জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। করোনায় কাজ হারানো দিনমজুর ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর একটি সামাজিক সংগঠন। ঘরে ঘরে গিয়ে তারা পৌঁছে দিচ্ছে খাবার আর পরিচ্ছন্নতা সামগ্রী, সচেতন করছেন সাধারণ মানুষকে। চাল, ডালসহ নিত্যপণ্যের প্যাকেট করছেন 21শে পরিষদ নওগাঁর কর্মীরা। এরপর এসব পৌঁছে যাবে কাজ হারানো মানুষ আর দুস্থদের ঘরে। দেশে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর থেকেই কাজ করছে এই সংগঠন। নিজেরাই তৈরি করছে মাস্ক আর স্যানিটাইজার, লিফলেট আর মাইকিং করে করোনা বিষয়ে সচেতন করছেন মানুষকে। এমন কঠিন সময়ে একটু সহযোগিতার সুযোগ পেয়ে তৃপ্ত তারা। কিভাবে চলাফেরা করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, এই জিনিসগুলো বুঝাইছি। ঘরে বসে আমরা স্যানিটাইজার তৈরি করছি এবং এই স্যানিটাইজার খেটে খাওয়া মানুষের কাছে মূলত আমরা পৌঁছে দিচ্ছি। আমরা নিজেরাই অর্থায়ন করে সেখান থেকে আমরা সাবান, আলু, চাল, ডাল, ভোজ্য তেল সহ বিভিন্ন সামগ্রী করে আমরা একেবারে যারা নিম্ন আয়ের মানুষ বের হতেই পারছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত মানুষের এই বিড়ম্বনা থেকে, এই কষ্ট থেকে, এই অভাব থেকে মুক্ত না হয়। আর সমাজে যাদের জীবিকা সচল থাকতো প্রতিদিনের রোজগার দিয়ে, দুঃসময়ে এমন সহযোগিতা তাদের কাছে অনেক কিছু। চাল পান, ডাল পান, তরকারি পান, এগুলো খাওয়া ভালো হয় বাবা। খাওয়া দাওয়ার কষ্ট, এখন এই চাউল করা দিল, ডাল দিল, যাই দিল, কদিন খাবো। সদস্যদের চাঁদার টাকায় এখন পর্যন্ত 2000 মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে 21শে পরিষদ নওগাঁ নামে এই সংগঠন। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরো একটা বিরতির। বিরতির পর আরেকবার আমন্ত্রণ। আরো কিছু খবর জানাবো। বজ্রপাতে সুনামগঞ্জ ও নেত্রকোনায় 6 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সুনামগঞ্জের হাওরে ধান কাটছিলেন কৃষকরা। হঠাৎই বজ্রপাতে 4 উপজেলার মারা যান 4 কৃষক। তারা হলেন শঙ্কর সরকার, শিপন, তাপস ও ফরিদ মিয়া। এছাড়া মারা গেছে 4টি গরু। এদিকে নেত্রকোনায় বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে, তারাও হাওরে ধান কাটছিলেন। করোনায় এবার বাতিল হতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। জুলাইয়ে হতে যাওয়া 3 ম্যাচের সিরিজ নিয়ে সন্দিহান বিসিবি প্রধান নির্বাহী। শঙ্কা রয়েছে এশিয়া কাপ নিয়েও। ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ বোর্ড পরিচালক নাইমুর রহমান। এক অদৃশ্য শক্তির কাছে হার মেনে বাতিল হচ্ছে একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট। আয়ারল্যান্ডের পর সে তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজও। এবার একই পরিণতির অপেক্ষায় শ্রীলঙ্কা সফর। জুলাইয়ে দ্বীপদেশটিতে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবার কথা টিম টাইগার্সের। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সফর নিয়ে সন্দিহান পিসিবি প্রধান নির্বাহী। ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অবস্থা, তাতে শ্রীলঙ্কা ট্যুরের বিষয়টা ডিপেন্ড করবে যে কোভিড-19 সিচুয়েশনটা কোন দিকে যায়। তো সেটা সবার জন্য যে অবস্থা, আমাদের জন্য সেই একই অবস্থা হবে।
শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। হোস্ট পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিসিবি পরিচালক নাইমুর রহমানের কণ্ঠেও প্রায় একই সুর। ক্রিকেট নয়, ক্রিকেটারদের জীবনকে বেশি প্রাধান্য দিতে চান তিনি। এখন কিন্তু সেভাবে প্ল্যান করা যাচ্ছে না, কারণ যেহেতু এটার কোনো টাইম বা সময় আমরা জানি না যে কখন ঠিক হবে বা আদৌ হবে কিনা। সবার আগে তো মানুষের জীবন, প্লেয়ারদেরও জীবন, সেটা নিয়ে তো রিস্ক নেওয়া যাবে না। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।